আজকে হচ্ছে চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 13 এই দুটো শেষ করব ইনশাল্লাহ। ওকে। ওকে ম্যাম। মেহেদি, হৃদয়, আরেকটা জিনিস যেটা বলেন ম্যাম। আপনাদেরকে বলতে আসছি সেটা হচ্ছে আপনাদেরকে IS-24 আমি পড়তে দিয়েছিলাম, হ্যাঁ, বা জি বলেছিলাম ম্যাম। এটা নিয়ে একটু আমি জানবো আরো ডিটেলসে। কারণ এই যে এখন যে চ্যাপ্টার 12টা পড়াবো IS-24 এর অনেক কথাবার্তা এখানে আসবে। সো একটু দেখে নেন আপনাদের রেসপন্স, মানে আপনারা একটু অ্যাড করলে জিনিসটা সুবিধা হবে আমার বোঝাতে। ঠিক আছে, একটু শর্ট সামারি গুলো হলেও একটু দেখে নেন, সো দ্যাট ইউ ক্যান অ্যাড উইথ মি, যে মানে বুঝতে আপনাদেরও সুবিধা হবে, আমারও পড়াতে সুবিধা হবে। ঠিক আছে, একটু দেখে নেন।
ওকে, ফর্মালি শুরু করলাম যে কজনই আছে। আচ্ছা বলেন, IS-24 নিয়ে আপনাদের আর কি জিনিস জানলেন আমার সাথে একটু শেয়ার করেন, কি আছে? নাজবুন না হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। IS-24 কি নিয়ে এবং কি বলেছে? ম্যাম, আমি এখনই জয়েন করলাম তো দেখা হয়নি। ওকে মেহেদি। হৃদয়, মেহেদি রেসপন্স করেন। আমরা একটু গো থ্রু করি, বা আপনারা কি জানেন, যতটুকু জানেন সেটার সাথে যেন অ্যাড করতে পারি, সেভাবে আগাই। বলেন, কি জানেন? হৃদয় তালুকদার। ম্যাম আই এম এক্সট্রিমলি সরি ম্যাম, আমি একটু হসপিটালে ছিলাম কয়েকটা দিন, so আমি স্টাডি করতে পারিনি আর কি। ওকে মেহেদি। আমি জাস্ট ম্যাম মাত্র একটু গো থ্রু করতেছি আর কি। IS-24 রিলেটেড পার্টিজ ডিসক্লোজার সম্পর্কে বলা হয়েছে এখানে। ফাইন্যান্সিয়াল পজিশনে প্রফিট এন্ড ফাইন্যান্সিয়াল পজিশনে রিলেটেড পার্টি ডিসক্লোজারের সব ট্রানজাকশন গুলা ঠিকভাবে ডিসক্লোজ করা হয়েছে কিনা এটা এই সম্পর্কে মানে বোঝানো হয়েছে। এটা কিভাবে কাজ করে, কেন ডিসক্লোজ করতে হবে? এটা যদি না করে তাহলে কি সমস্যা? অডিটরদের সাইড থেকে কি সমস্যা? ম্যাম বললাম এটা না, সম্ভবত করে নাই। মনে হয় ট্রান্সপারেন্সি ঠিক থাকার জন্য আর কি বিষয়টা করা হয়। ওকে, ট্রান্সপারেন্সি ঠিক রাখা। ওকে, সো এটা আসলে ইম্প্যাক্টটা কোথায় পড়ছে? এনি আইডিয়া যে রিলেটেড পার্টি ডিসক্লোজার আমি দিলাম না, বা তার সাথে ট্রানজেকশনের ডিটেলসটা আমি দিলাম না, সো এটার ইম্প্যাক্ট আসলে কোন জায়গায় গিয়ে পড়ে? রিলেটেড পার্টি বলতে আসলে কাদেরকে বোঝায়? কোম্পানির ট্রানজাকশনের সাথে যারা জড়িত থাকে, যেমন ব্যাংক বা সাপ্লাই আদার। They are a stakeholder, they are not related party. A stakeholder and related party is two different things. Okay, a stakeholder হচ্ছে যারা এই কোম্পানির ইনফরমেশন, যাদের জন্য উপকারী, বা যারা ইনভেস্টমেন্ট ডিসিশন নেয়, কিংবা যাদের যে কোনো কার্যক্রমের জন্য এই অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, দে আর স্টেক হোল্ডার্স। বাট রিলেটেড পার্টি, অলরেডি মনে হয় আমি কিছুটা লাস্ট ক্লাসেও হয়তো বলার চেষ্টা করেছি, রিলেটেড পার্টি ইজ সামথিং দ্যাট কমন কন্ট্রোল, অর্থাৎ কমনলি কন্ট্রোল করছে। ঠিক ম্যাম, আছে? এক্সিকিউটিভ এন্ড ডিরেক্টরস দের বোঝায়। যে কজন ডিরেক্টর আছে, চেয়ারম্যান আছে, এমডি, ম্যানেজিং ডিরেক্টর সহ যারা আছে, তারাই আরো কোনো কয়েকটা কোম্পানি এটার সাথে রিলেটেড, ও আচ্ছা, তারাও এই সাবসিডিয়ারি কোম্পানি, কোম্পানি ইয়েস, এরাও। আচ্ছা। এগুলোর মধ্যে এরাও আছে। সো যেটা বলছিলাম আপনাদেরকে লাস্ট ক্লাসেও বোধহয়, যে একটা কোম্পানি যদি লিস্টেড হয়, সেই লিস্টেড কোম্পানির টাকাটা আসলে মূলত আসে আহ, জনগণের কাছ থেকে। সো আপনি জনগণের কাছ থেকে টাকা নিয়ে সেটার যদি ট্রু একটা রিপোর্ট না দিলেন, তাকে যদি 2 টাকার জিনিস 4 টাকা দিয়ে কিনে যদি লস দেখালেন, তাহলে তো লসের ভাগিদার জনগণ, রাইট? বা লাভ হলে লাভটা জনগণই পাবে। সো আপনারা ঠিক মতো ট্রানজাকশন করলেন না, আপনি আপনার রিলেটেড পার্টির সাথে ট্রানজাকশন করলেন বেশি দামে, যেটা কিনা মার্কেটে আপনি আরো কমের মধ্যে কিনতে পারতেন। তো যখনই করলেন না, তখন হচ্ছে গিয়ে আপনার এই প্রবলেম গুলো হয়, যে মার্কেটে যেই দামটা আছে 2 টাকা, আমি সেটাকে 4 টাকা দিয়ে কিনছি। সো আমি 2 টাকা কি করছি, ওই আমার রিলেটেড পার্টি যে কোম্পানি, বা আমার যে সাবসিডিয়ারি কোম্পানি, যারা কিনা লিস্টেড না, সেখানে হয়তো বা মালিক আপনারাই, বাইরের কারো ক্যাপিটাল নেই, সো লাভ যা হবে আপনাদেরই। So তাকে লাভ দিয়ে আপনি আপনার কোম্পানির লস করছেন, যেটার ভাগিদার আসলে আলটিমেটলি জনগণ। সো এটা কিন্তু ট্রান্সপারেন্সিতে ডেফিনেটলি ইস্যু আছে, এটা কিন্তু একটা ফ্রডও, রাইট? যে আপনি জনগণকে ইনফরমেশনের হাইড করে, আহ, বেশি ইনফরমেশন, বেশি টাকার ইনফরমেশন দেখিয়ে আপনি হচ্ছে তাদের প্রফিটটাকে হাইড করছেন।
সো এইটা একটা কিছুটা ফ্রডের পর্যায়ে পড়ে, যার কারণে লিস্টেড কোম্পানিগুলোর জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ম্যান্ডেটরি করে দিয়েছে যে রিলেটেড পার্টি রিলেটেড যত রকমের ডিসক্লোজার আছে, ট্রানজাকশন আছে, নিড টু বি ডিসক্লোজ, নিড টু বি ট্রান্সপারেন্ট, নিড টু বি ক্যালকুলেটেড, এবং অডিটররাও যেন এটা ভালো করে দেখে যে রিলেটেড পার্টি রিলেটেড সার্কুলারগুলো কি কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দিয়েছে, বা কোনগুলো ম্যান্ডেটরিলি তাদেরকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করতে হবে, প্লাস অডিটরদেরকে অডিট করতে হবে, সেটা যেন তারা করে। আদারওয়াইজ কিন্তু অডিটরদেরকেও পানিশ করবে। এটা হচ্ছে সার্কুলার। সার্কুলার যেহেতু আছে, আপনি যখন অডিটর, ডেফিনেটলি আপনাকে সেটা কিন্তু দেখতে হবে। আপনি যদি না দেখেন, তার মানে হচ্ছে আপনার ডিটেকশন রিস্ক, হয় আপনার এক্সপিরিয়েন্স নাই অথবা আপনি জানেন না, সেই রিস্কটা কিন্তু ডিটেকশন রিস্ক হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? সো রিলেটেড পার্টি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু টু অডিট। আমরা এটাকে ভালো করে দেখবো যখনই আমরা অডিট করব সেই পার্সপেক্টিভে। ঠিক আছে? তো এটা আসলে একটা রিটেন রিপ্রেজেন্টেশন লেটার, যেটা চ্যাপ্টার 12 আমি পড়াচ্ছি, সেই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের ওই চ্যাপ্টারের যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা নর্মালি ক্লায়েন্টদেরকে দেওয়া হয়, সেটারই একটা ডেমো লেটার, সো দ্যাট উই ক্যান গো থ্রু, এবং যেটাতে কি আছে, কেন রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা দিতে হয়, কে কাকে দেয়, কখন দেয়, সবকিছুই আমরা আজকে চ্যাপ্টার 12 এর মাধ্যমে জানবো না। এঙ্গেজমেন্ট লেটার কে কাকে দেয় সেটা নিশ্চয়ই মনে আছে। হৃদয়, একটু বলবেন কি প্লিজ? এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট লেটার ম্যাম অডিট ফ্রম ম্যাম ক্লায়েন্টকে দেওয়া হয়। ক্লায়েন্টকে দেয়, তাহলে রিটেন রিপ্রেজেন্টেশনটা কিন্তু ভাইস ভার্সা, ক্লায়েন্ট দিচ্ছে অডিট ফার্মকে। হ্যাঁ, কখন দেয়? এনি আইডিয়া? when you get the signed financial statement, অর্থাৎ আপনি প্ল্যানিং এর কাজ শুরু করলেন, শেষ করলেন, আপনি যখনই কাজ শুরু করবেন, মেইন কাজটা যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড, ভাউচিং থেকে শুরু করে রেকর্ডিং চেক এবং আদার্স কিছু, তখনই আপনাকে প্রথমেই হচ্ছে কি করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সাইন কপি ম্যানেজমেন্টের কাছ থেকে নিতে হবে। সাইন কপি কেন নিতে হবে? কারণ তারা, আপনি যদি সাইন না নেন, তাদের ডেট সহ যদি উল্লেখ করে সাইন কপি না নেন, তাহলে তারা হর হামেশাই দেখবেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেঞ্জ করেই যাচ্ছে, রাইট? জি ম্যাম। তাদের যখন মনে হবে তখনই তারা চেঞ্জ করছে। তাহলে আপনি ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে কি ডিসিশন নিতে পারবেন আদৌ? অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করতে পারবেন? ম্যাটারনিটি করতে পারবেন? যদি করেনও, বারবার শুধু চেঞ্জ করতে হবে, রাইট? সো আমার কাজ শুরু করার আগেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে নিব তাদের কাছ থেকে, সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এবং সাথে সাথেই এই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা, সেটা একটু নিতে হবে। যে এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটাতে আমরা একটু পরেই দেখব কেন নিতে হবে। এটাতে এমন কিছু ওয়ার্ডিং আছে যেগুলো আসলে পরবর্তীতে আপনি যখন নেয়ার পরে যখন কাজ শুরু করবেন, তখন এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। যে হ্যাঁ, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার যেটা ক্লায়েন্টের কাছ থেকে এসেছে, সেখানে কি বলা এবং অ্যাকচুয়ালি তারা কি করছে। আমরা কি দেখি, পলিসিতে একরকম বলা, ওরা কাজ করে আরেক রকম, রাইট? ক্লায়েন্টের নিজের পলিসি নিজে ঠিক মতো ফলো করে না, থাকতো স্ট্যান্ডার্ড পলিসি, তো অনেক দূরের বিষয়। সো মানে তাদের কোনো কনসার্নই নেই যে তাদের পলিসিতে কি আছে সেটা ফুলফিল করবে তারা। সেখানে তো আপনার মনে করেন যে এই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে কি আছে, কেন তারা দিচ্ছে, সেটা দেখা যায় যে অনেক সময় অডিটরি সেটা প্রিপেয়ার করে দিচ্ছে, তারা শুধু সাইন করছে, তারা জানেও না এটাতে কি আছে। বাট ইট শুড বি নোন বাই দ্য ক্লায়েন্ট যে আমি এটা নিচ্ছি, এখানে যা লেখা আছে সেটার ব্যতিক্রম যদি কিছু হয়ে থাকে, আমি সেটাতে কিন্তু রিপোর্ট দিব, বা আমি সেটার অবজারভেশন দিব। সো সেটা তাকে জানিয়ে রাখা। ঠিক আছে? সো আমরা একটু দেখি আসলে এটাতে কি আছে এবং কিভাবে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টস ফর আওয়ার অডিট। আবার এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্সও কিন্তু বলা হয়। এভিডেন্স তো জানেনই কি জিনিস, কেন নেওয়া হয়। সো ওই ইম্পর্টেন্ট এভিডেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্স হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার। সো ওয়াই, আমরা আগে গো থ্রু করি, আশা করি আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। সো written representation letter. This representation letter is provided in connection with your audit of the financial statement of ABC company. Just একটা demo version আমি দেখাচ্ছি for the year ended for the purpose of expressing an opinion as to whether the financial statement are presented fairly in all material respect in accordance with the IFRS.
উই কনফার্ম, এটা কিন্তু ক্লায়েন্ট বলছে, ক্লায়েন্টের কথা, যেহেতু ক্লায়েন্ট দিচ্ছে অডিট ফার্মকে। উই কনফার্ম টু দ্য বেস্ট অফ আওয়ার নলেজ অ্যান্ড বিলিভ দেন ফলোইং রিপ্রেজেন্টেশন মেড টু ইউ ডিউরিং ইউর অডিট। অর্থাৎ আমাদের জানা মতে আমরা এখানে যেটা লিখছি সেটা সম্পূর্ণ জ্ঞানেই লিখছি এবং সেটা ফুললি আমাদের রিপ্রেজেন্ট করছে, আমাদের অর্গানাইজেশনকে বা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করছে। সো এগুলো সবগুলোই আসলে ধরে নেওয়া হয় যে সে যেটা বলছে সেটা সত্যি। সো তার পূর্ণ সম্মতি আছে। এখন দেখি সম্মতি দিয়েও যে কথাগুলো বলা আছে, দেখবেন যে এটা যখন বাস্তবের সাথে মিলাতে যাবেন অনেক জায়গায় আপনি অসঙ্গতি দেখতে পাবেন। হ্যাঁ, ইনকনসিস্টেন্স যেটাকে বলে, যে লেখা আছে একটা বাট সে করছে কিন্তু আরেকটা। সে আমরা একটু দেখি। We have fulfilled all responsibilities as set out in terms of the audit engagement dated at for the presentation of the financial statement in accordance with IS. In particular, the financial statement are fairly presented or give true and fair view. অর্থাৎ প্রথমে আমি এটা মাথায় ঢুকায় রাখেন, এটা দিচ্ছে কিন্তু ক্লায়েন্ট দিচ্ছে অডিটরদেরকে। তো ক্লায়েন্ট প্রথমেই কি বলছে, প্রথম পয়েন্টটাতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যে পয়েন্ট সেটাতে কি বলছে, যে আমরা ফুলফিল করেছি, যে অডিট এঙ্গেজমেন্ট যেটা দেয়া হয়েছে যে ডেটে, সেখানে কিছু রেসপন্সিবিলিটি ছিল ক্লায়েন্টের, সেটা তারা ফুলফিল করেছে। তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করে দিয়েছে অ্যাজ পার আইএস আইএফআরএস, সেগুলো মেনটেন করে, যেটা কিনা এঙ্গেজমেন্ট লেটারে কিন্তু বলা ছিল যে রেসপন্সিবিলিটি অফ দ্য ক্লায়েন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে সেটাকে দেয়া। Related party relationship and transaction have been appropriately accounted for and disclosed in accordance with the requirements of IS 24 and ISA 550. অনেকবার আসবে, যে জন্যই আমি আসলে রিলেটেড পার্টি জিনিসটা নিয়ে একটু কথা বলেছিলাম। রিলেটেড পার্টি রিলেশনশিপ বা ট্রানজাকশন হ্যাভ বিন অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টেড ফর, অর্থাৎ রিলেটেড পার্টি রিলেটেড যত রকমের ট্রানজাকশন আছে সবকিছুই অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাকাউন্টিং করা হয়েছে এবং ডিসক্লোজ করা হয়েছে IS 24 অনুসারে এবং ISA 550 অনুসারে। ঠিক আছে, ISA 550 তেও বলা আছে যে রিলেটেড পার্টি রিলেটেড যত রকম ইনফরমেশন আছে সবগুলো যেন ডিসক্লোজ করা হয়। Third, ki all events subsequent to the date of the financial statement and for which IFRS require adjustment or disclosure has been adjusted or disclosed. কি বলেছে যে সাবসিকুয়েন্টলি যদি কিছু হয়ে থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড, সাবসিকুয়েন্টলি যদি কিছু হয়ে থাকে দ্য ডেট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ 30শে জুনের পরে যদি কিছু হয়ে থাকে যেটা কিনা অ্যাডজাস্ট করা দরকার, ডিসক্লোজ করা দরকার, সেটা ISA 560 অনুসারে অবশ্যই সেটাকে অ্যাডজাস্ট করা হয়েছে অথবা ডিসক্লোজ করা হয়েছে। এমন কিছু আছে হয়তো বা, হ্যাঁ, এটার ইম্প্যাক্ট বা এটা অ্যাডজাস্টমেন্ট অ্যাজ পার IS 10 আছে, যে আপনার হচ্ছে সাবসিকুয়েন্ট ইভেন্ট ডিসক্লোজার গুলোকে আপনি অনেক সময় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাডজাস্ট করতে হয় বা ডিসক্লোজ করতে হয় যদি মনে করেন সেটা আপনার 30শে জুনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিলেটেড, বাট সাবসিকুয়েন্টলি সেটার একটা ইম্প্যাক্ট দেখা দিয়েছে, সেটা আপনি কোথাও ডিসক্লোজ করা বা অ্যাডজাস্ট করা যদি লাগে ডেফিনেটলি সেটা করবেন। We have satisfactory title to all owned asset and there are no lien or encumbrances of such asset nor has any asset been placed. এটা তো আপনারা জানেন বোধহয় যে আমরা ওন অ্যাসেট যেগুলো আছে, যা কোম্পানির নামে যদি অ্যাসেট থাকে তাহলেই কোম্পানি দেখাতে পারবে, রাইট? যদি আমার এরোর নামে যদি থাকে কোনো অ্যাসেট, সেগুলো কি কোম্পানি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবে? পারবে? নো। না ম্যাম। এটা ম্যানেজমেন্টের কাছ থেকে কনফার্মেশন আসতে হবে যে সকল অ্যাসেট গুলো যেগুলো তারা দেখিয়েছে সেগুলো হচ্ছে তাদের নিজেদের ওন অ্যাসেট, এর বিপরীতে কোনো লিয়েন নেই বা কোনো জায়গায় কোনো ধরনের কোনো ঝামেলা নেই, এই অ্যাসেট গুলো বন্ধকও দেওয়া হয়নি কোথাও, অর্থাৎ এগুলো সবগুলোই কোম্পানির অ্যাসেট, কোম্পানি এজন্যই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখিয়েছে। এখন আপনার কাজ হচ্ছে আসলেই চেক করে দেখা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন কোনো অ্যাসেট আছে কিনা যেটাতে কিনা মালিকানা শিওর হওয়া যাচ্ছে না, অথবা ডকুমেন্টসে অন্য কারো নাম, কোম্পানির নাম ছাড়া, যদি ইফ ইউ ফাইন্ড সামথিং লাইক দ্যাট, দ্যাট শুড বি রিপোর্টেড। ঠিক আছে, কারণ সেটা কিন্তু বলে দিচ্ছে অলরেডি যে তার এরকম কোনো অ্যাসেট নেই যেটা কিনা কোম্পানি ওন করছে না।
আরো বলছে there are no non-compliance with regulatory requirements that could have a material effect on the financial statement অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন কোনো কিছু নেই যেটা কিনা নন কমপ্লায়েন্স অর্থাৎ রেগুলেটরি রিকোয়ারমেন্টস মনে করেন আপনি লিস্টেড কোম্পানি আপনাকে বিসেক এর রুলস রেগুলেশন গুলো ফলো করতে হবে আপনি ব্যাংক কোম্পানি ব্যাংক একটা ব্যাংক তাকে আপনাকে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন গুলো ফলো করতে হবে এনজিও হলে এনজিও রুলস রেগুলেশন গুলো ফলো করতে হবে সো এই যে জিনিসগুলো করছে সেটার জন্য কোনো ধরনের নন কমপ্লায়েন্স নেই অর্থাৎ যেই রেগুলেটরি রিকোয়ারমেন্টস গুলো তাদের আছে তাদের জন্য ম্যান্ডেটরি তারা সবকিছুই কমপ্লাই করেছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করেছে তো আপনার কাজ হচ্ছে অ্যাজ অডিটর এটার পরে এটা নেয়ার পরে একটু দেখা আসলে রেগুলেটরি কমপ্লায়েন্স কি কি এই অর্গানাইজেশনের জন্য and how they manage it হ্যাঁ তারা কি আসলে কমপ্লাই করেছে না এমন কোনো নন কমপ্লায়েন্স ইস্যু আছে বাট স্টিল দে আর সেইং উই আর আ কমপ্লাইড হ্যাঁ সো এগুলো আমরা অডিটর হিসেবে দেখবো Financial statement disclosed all the facts of which we are aware that are relevant to the entity's ability to continue. অর্থাৎ কোম্পানি এটা এনশিওর করবে যে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাবিলিটি টু কন্টিনিউ অর্থাৎ 12 মাসের বেশি চলবে মানে হচ্ছে কোনো ধরনের গোয়িং কনসার্ন কোনো থ্রেট নেই সেটাকে সে এনশিওর করছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করা হলো সমস্ত জিনিস যেখানে আসলে কোম্পানি কন্টিনিউ করতে পারবে বা কন্টিনিউ করবে সেই অ্যাবিলিটি কোম্পানির আছে সো এরপরও যদি আপনি অডিট করতে গিয়ে কোনো ধরনের কোনো ঘটনা দেখেন যেটা কিনা আসলে নন কমপ্লায়েন্স বা গোয়িং কনসার্ন আসলেই কোনো থ্রেট আছে তাহলে ডেফিনেটলি ইট শুড বি রিপোর্টেড যে গোয়িং কনসার্ন থ্রেট আছে এবং সেটাকে আমরা প্রেজেন্ট করছি সো তারপরে হচ্ছে in preparing the financial statement management uses significant assumption and appropriate estimates which are reasonable and have been disclosed in the financial statement ISA 540 অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অনেক সময় এস্টিমেটেড ফিগার থাকে না আমরা আপনাদেরকে বোধহয় পড়িয়েছি এস্টিমেটেড ফিগার যে এটা হতে পারে বা মনে করেন যে ইলেকট্রিসিটি বিল পরে আসতে পারে কিংবা কোনো একটা মামলা চলছে এটা কত দিতে হবে কি আসবে না আসবে সেটা আনসার্টেন সো এই ধরনের অ্যাজাম্পশন রিলেটেড কিছু ফিগার থাকে যেটা কিনা তারা বলছে কি যে অ্যাজাম্পশন গুলো রিজনেবল এবং সেটার পিছনে যথেষ্ট যুক্তি আছে সো আপনি যখন অডিট করতে যাবেন আপনি যখন প্রভিশন অ্যাজাম্পশন এই ফিগার গুলো দেখবেন ডেফিনেটলি তাদের সাথে কথা বলবেন যে এটা আসলে ব্যাকগ্রাউন্ড কি এবং সেটা তারা কিভাবে কি ম্যানেজ করছে রিজনেবলনেস যে বলছে সেটা কি আসলেই ঠিক কিনা ওকে তারপরে হচ্ছে উই হ্যাভ নো প্ল্যান অর ইন্টেনশন দ্যাট মে ম্যাটেরিয়ালি ইফেক্ট দ্য ক্যারিং ভ্যালু অর ক্লাসিফিকেশন অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অ্যাসেট এবং লাইবিলিটি কখন ক্লাসিফাই হয় ডু ইউ হ্যাভ এনি আইডিয়া কখন ক্লাসিফাই হয় অ্যাসেট এবং লাইবিলিটি ম্যাডাম ব্যাংকের ক্ষেত্রে যদি লোন রিপেমেন্ট শিডিউল টাইমে লোন রিপেমেন্ট না করে তখন মনে হয় ক্লাসিফাইড হয় যখন আমি ডিসাইড করব আমার কোম্পানিকে আমি লিকুইডিটেশনে দিব অর্থাৎ ডেমোলিশ করে ফেলবো সকল দেনা পাওনা সবকিছু শোধ করে সো দেনা পাওনা শোধ যখন করব তখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো নন কারেন্ট অ্যাসেট থাকবে না কোনো নন কারেন্ট লায়াবিলিটি থাকবে না সব হয়ে যাবে কারেন্ট অ্যাসেট সব হয়ে যাবে কারেন্ট লায়াবিলিটি অর্থাৎ ক্লাসিফিকেশনটাকে চেঞ্জ করে সবগুলো কারেন্ট অ্যাসেট দিয়ে কারেন্ট লায়াবিলিটি কি কি পে করা যায় বা কোম্পানির ক্যাপিটাল থেকে কি কি পে করা যায় সেগুলোর পরে যদি পে করে কিছু থাকে তাহলে কোম্পানির মালিকরা নিবে আদারওয়াইজ যদি পে করে কিছু না থাকে কিভাবে ওটা সলভ করবে সেই উপায়গুলো বলা থাকে সো ক্লাসিফিকেশন বা ক্যারিং ভ্যালু এটা হচ্ছে যখন কোম্পানির ইন্টেনশন থাকে কোম্পানিটাকে ডেমলিশ করে ফেলবে বা লিকুইডিটেশনে যাবে ওকে we have disclosed to you the result of our assessment of the tax that the financial statement may be materially misstated as a result of fraud ক্লায়েন্ট বলছে ফ্রড রিলেটেড কোনো কিছু যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ম্যাটেরিয়ালি মিসস্টেটেড করতে পারে এরকম যদি কোনো কিছু আমরা জেনে থাকি অবশ্যই আমরা আপনাদের কাছে ডিসক্লোজ করব এবং সেটার রিলেটেড ইনফরমেশন গুলো আপনাদেরকে দেব We have disclosed to you the identity of entities, related party and all related party relationship and transaction which we are aware. So related party আবারও এসেছে কথাটা তারা বলছে যে related party related everything আপনারা যেটা অডিট পারপাসে চাইবেন সবকিছুই তাদের কাছে অ্যাভেলেবল তারা সেটাকে প্রোভাইড করবে কি রিলেশন কি ট্রানজাকশন এভরিথিং শুড বি নোটেড অ্যান্ড ডিসক্লোজড There are no contingencies and events
having occurred after the statement of financial position date that could have a material impact on the condition of asset and liabilities on the financial position date and are of such importance that non-disclosure আচ্ছা এটা এখানে বলেছে যে এমন কোন যদি কন্টিনজেন্সিস থাকে যে কন্টিনজেন্ট অ্যাসেট কন্টিনজেন্ট লায়াবিলিটি এরকম কিছু যদি থেকে থাকে অ্যাজ পার IAS 7 হয়তোবা সো ওইটাকে তারা গুরুত্ব সহকারে দেখছে অর্থাৎ মনে করেন যে কোনো একটা জমি নিয়ে মামলা চলছে হয়তো বা আপনি জিতে যাবেন সম্পত্তিটা আপনার হয়ে যাবে আপনি যতক্ষণ না পর্যন্ত মামলাটা ক্লোজ হচ্ছে এবং আপনি সার্টেইন যে আপনি হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বা আপনি এই ল্যান্ডটার মালিক হতে যাচ্ছেন আপনি কি তার আগে দেখাবেন সার্টেইন না হওয়ার আগে নো নো সো অ্যাসেটের ক্ষেত্রে কন্টিনজেন্ট অ্যাসেটের ক্ষেত্রে সার্টেন হওয়ার আগ পর্যন্ত দেখানো যায় না বাট লাইবিলিটির ক্ষেত্রে যখনই দেখবেন যে প্রবাবল মানে দিতে হবে এরকম একটা পসিবিলিটি আছে তখন থেকে প্রভিশন রাখতে হয় সো আবারও বলছি এটা হয়তো ম্যাম আপনার PL এর বইটা পড়লে ভালো করে বুঝতে পারবেন কন্টিনজেন্ট অ্যাসেট এবং কন্টিনজেন্ট লাইবিলিটি সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায় ইন বেঙ্গলি সম্ভাব্য সম্পদ হচ্ছে বা কন্টিনজেন্ট অ্যাসেট হচ্ছে যদি সার্টেইন হন যে হ্যাঁ এটা আমার সম্পত্তি হতে যাচ্ছে আমি উইন করেছি জাস্ট হচ্ছে গিয়ে এখন বাকি ফাইনালাইজ করাটা সো মামলা টামলা সবকিছু ডান আমি জিতে গিয়েছি সার্টেইন হলেই একমাত্র আমি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে পারবো কন্টিনজেন্ট অ্যাসেট বাট কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে সার্টেইন হওয়া লাগবে না তার আগেই যদি পসিবিলিটিও থাকে 60% পসিবিলিটিও যদি থাকে যে আমাকেই পে করতে হবে আমার দায়িত্ব হচ্ছে প্রভিশন রাখা শুরু করে দেয়া ঠিক আছে সো আমি প্রভিশন রাখা শুরু করে দিব যদি দেখি যে আমাকেই আসলে পে করতে হচ্ছে তাহলে একবারে যেন আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইম্প্যাক্ট না পড়ে সেজন্যই আসলে একটু একটু করে প্রভিশন রেখে এগিয়ে যেতে হবে সো দ্যাট ইজ দ্য থিম অফ দিস পয়েন্ট আশা করি বুঝাতে পেরেছি এনি আদার ম্যাটার্স দ্য অডিটর মে কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড যেই টপিক গুলো ছিল যেটা কিনা ক্লায়েন্ট আপনাদেরকে ডিসক্লোজ করেছে বাই রিটেন রিপ্রেজেন্টেশন লেটার সেটা আমরা দেখেছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ছাড়া ইনফরমেশন প্রোভাইডেড এমন আরো কিছু জিনিস আছে যে ক্লায়েন্ট আপনাদেরকে প্রোভাইড করবে সে এই রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের মাধ্যমেই বলে দিচ্ছে এখানে লেখাগুলো অনেকখানি কিছু কিছু জায়গায় এঙ্গেজমেন্ট লেটারের সাথে মিল আছে কারণ রেসপন্সিবিলিটি গুলো তো আসলে সব জায়গায় সেমই থাকবে আপনার কি রেসপন্সিবিলিটি আমার কি রেসপন্সিবিলিটি সো সেই জায়গা থেকে যদি বলি access to all information of which we are aware that is relevant to the preparation of the financial statements such as records documentation and others matters অর্থাৎ অডিটরদেরকে সব জায়গায় অ্যাক্সেস দিবে তারা যেটা যেটা দরকার যেখানে রেকর্ড ডকুমেন্টেশন অডিট পারপাসে যা দরকার সে জায়গায় অ্যাক্সেস দিবে additional information that you have requested from us for the purpose of the audit অডিটের পারপাসে যদি আরো কোনো এডিশনাল ইনফরমেশন লাগে ক্লায়েন্টকে যদি অডিটর রিকোয়েস্ট করে সেগুলোও ক্লায়েন্ট প্রোভাইড করবে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু দ্য পার্সন উইদিন দ্য এন্টিটি ফ্রম হুম ইউ ডিটারমাইন্ড ইট নেসেসারি টু অবটেন অডিট এভিডেন্স যদি মানে কালেক্ট করার পারপাসে যদি মনে হয় যে কারো কারো কাছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস কোম্পানি অডিটরদেরকে দিবে হি ক্যান কারণ আপনার HR ডিপার্টমেন্টে যেতে হতে পারে সেলস ডিপার্টমেন্টে যেতে হতে পারে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে যেতে হতে পারে সো ইফ ইউ উইথড্র দ্য ব্যারিয়ার সো অডিট উইল বি ইজি তারা যেতে পারবে ইনফরমেশন নিতে পারবে কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানেই হচ্ছে এগুলো সব কানেক্টেড রাইট সো দে শুড গো দেয়ার all transactions that have been recorded in the accounting records and accounting software reflected in the financial statement অর্থাৎ সফটওয়্যারটার রেলিভেন্স নিয়ে কথা বলেছে যে আমাদের এখানে যে কয়টা ট্রানজাকশন রেকর্ড হয়েছে সবই সফটওয়্যারই মানে ইয়া করছে এন্ট্রি নিচ্ছে এবং সেগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিফ্লেক্ট করছে তার মানে কি সফটওয়্যারের স্বচ্ছতা আছে সফটওয়্যারের কাজে তাদের আস্থা আছে সো আসলে ওইটা থেকে যেটা প্রডিউস হয় তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলা হয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা মোর রিলায়েবল I have disclosed to you the result of your assessment of the tax that the financial statement may be materially misstated as a result of fraud. অর্থাৎ তারা আরো ডিসক্লোজ করেছে যে যদি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট কিছু হয়ে থাকে ফ্রড রিলেটেড কিছু হয়ে থাকে সেই ইনফরমেশন গুলো অবশ্যই অডিটরদেরকে পাঠাবে We have disclosed to you all information in relation to fraud and suspected fraud যদি মানে অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট কোনো ফ্রড করে থাকে কোনো এমপ্লয়ি কোনো ফ্রড করে থাকে অন্য কোনো ভাবে ফ্রড হয়ে থাকে ফ্রড আসলে ধরা অডিটরের কাজ না বাট অডিটর যদি মানে কোনো হিন্টস পায় বা ম্যানেজমেন্ট যদি তাদেরকে কোনো হিন্টস দেয় তাহলে কিন্তু জিনিসগুলো পসিবল বের করে আনা
We have disclosed to you all information in relation to allegation of fraud or suspected fraud affecting the entity's financial statement communicated by the employees, former employees, analysts, and regulatories and others. অর্থাৎ কোম্পানির সমস্ত ইনফরমেশন যেগুলো ডিসক্লোজ করা হয়েছে এবং যদি এলিগেশন টু ফ্রড থাকে তাহলে কোম্পানি তার যে সমস্ত এন্টিটি আছে সবাইকে জানিয়েছে এবং এই ব্যাপারে সতর্ক করেছে, অর্থাৎ এই ইনফরমেশন অডিটরকে দিবে সো দ্যাট অডিটরও যেন এটা একটু ফলো আপ করতে পারে কি অবস্থায় আছে। We have disclosed to you all known instances of non-compliances or suspected non-compliances with laws and regulator. Those effects have been considered when preparing the financial statement. অর্থাৎ নন কমপ্লায়েন্স যদি কোনো ইস্যু থাকে ডেফিনেটলি তারা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিবে এবং সেটা যদি জানে অবশ্যই সেটা তারা ইমপ্রুভ করার চেষ্টা করবে। সো এরকম নন কমপ্লায়েন্স কিছু আছে কিনা তারা বলেছে যে তাদের নেই, কিন্তু আমরা অডিটর হিসেবে চেক করতে হবে আসলেই আছে কিনা। We have disclosed to you the identity of the entities related party and all the related party relationship and transaction which we are aware. অর্থাৎ এখানেও ইনফরমেশনের জায়গাতেও রিলেটেড পার্টি, যে রিলেটেড পার্টি রিলেটেড সব ইনফরমেশন, সব রেকর্ড, সবকিছুই কোম্পানি দিবে সো দ্যাট অডিটরের উপর অডিট করতে পারে এবং ডিসিশন নিতে পারে। ঠিক আছে, এনি আদার ম্যাটার দ্য অডিটর মে কনসিডার নেসেসারি। সো এটা ছিল মোটামুটি চ্যাপ্টার 12। এটা নিয়েই যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কি, রিটেন রিপ্রেজেন্টেশন লেটার কখন দিতে হয়, রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে কি আছে, এসব কিছু নিয়ে। সো ফ্লোর ইজ ওপেন, আপনারা এখন হচ্ছে এটা নিয়ে হয়তো কথা বলতে পারেন। ম্যাম একটা প্রশ্ন ছিল। দাঁড়ান জি মীর বলেন, কোশ্চেন বলেন। ম্যাম রিটেন রিপ্রেজেন্টেশন আমরা কি ওটিটি গিয়ে সাথে সাথে দিব নাকি এটা এক্সিট মিটিং এর সময় দিব? না, এক্সিট মিটিং এর সময় দিলে তো আসলে আপনি আর চেক করতে পারছেন না। আপনি তো অলরেডি দেখেছেন যে রিটেন রিপ্রেজেন্টেশন লেটারের যে কথাগুলো আছে সেগুলোকে আসলে চেক করতে হচ্ছে আমাকে, মানে যেটা বলা আছে সেটা আমি আবার চেক করে দেখছি আসলেই সেটা ঠিক কিনা, বা এটার কথার সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু মিলিয়ে দেখছি। সো এটার জন্যই এটা হচ্ছে যখন আপনি নর্মালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তাদের কাছ থেকে কালেক্ট করবেন, যেটার উপর আপনি আসলে ম্যাটেরিয়ালিটি অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এগুলো করার জন্য যখন কালেক্ট করবেন, তখন কালেক্ট করে নিলে যে নন কমপ্লায়েন্স আছে কিনা, আসলে কি অ্যাসেট গুলো তার কিনা, এগুলো যে সেই যে একটা আপনাকে স্বীকারোক্তি দিয়েছে সেটার সাথে আপনি ক্রস ম্যাচ করতে পারবেন। ঠিক আছে ম্যাম এই রিটেন রিপ্রেজেন্টেশনটা তো ম্যাম তো একবারই দেওয়া হয় তাই না? তো যদি ইয়েস, ক্লায়েন্ট যদি একবারই বলতে প্রত্যেক বছর একবার করে। এটা হচ্ছে হ্যাঁ কারেন্ট অডিট ফাইলের ডকুমেন্টস। এঙ্গেজমেন্ট লেটার যেমন একবার দিলে পরের বছরগুলোতে দিতে হয় না, বাট রিটেন রিপ্রেজেন্টেশন লেটারটা ম্যানেজমেন্টের কাছ থেকে প্রত্যেক বছরই নিতে হয়। এটা কারণ এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনের উপরে বেস করে তো ইনফরমেশন গুলো, সো এটা প্রত্যেক বছরই নিতে হবে। জি ম্যাম, মানে বিষয়টা হচ্ছে ম্যাম যখন আমরা অডিট চলমান থাকে আমরা তো ম্যাম এফএস দেওয়ার আগে তারা আমাদের রিটেন রিপ্রেজেন্টেশনটা দেয়। এফএস দেওয়ার আগে না ম্যাম? এফএস দেওয়ার সাথে সাথে এফএস যে দিবে হ্যাঁ সেটাকে সাথে সাইন সাথে। করিয়ে নেবেন, শুধু এফএস না, এফএস তো ভাই ডেইলিও দেয়, প্রতি হ্যাঁ উইকেও ম্যাম চেঞ্জ অনেক, করে, রাইট? হ্যাঁ এটাই বলতেছিলাম সেটা যে না, অনেক আপনি এফএসটা হতে হবে এরকম যেটা কিনা আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা এমন হতে হবে যেন এটা রিলায়েবল। ঠিক আছে, সো জি রিলায়েবল মানে কি, সাইন করা যে হ্যাঁ এটার পরে আমরা আর এখানে কিছু চেঞ্জ করব না। সো যখন এই কথাটা বলা থাকে এবং সেইভাবেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নেওয়া হয়, তখন আসলে এটাকে রিলায়েবল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলা হচ্ছে, যেটাতে আপনি আসলে তখন ফার্দার চেক করতে পারবেন। বাট আপনার যদি প্রতিদিনই চেঞ্জ করে এবং সাইন করে না দেয়, তাদের কাছ থেকে কোনো একদম ফাইনাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট না হয় সেটা, তাহলে আসলে সেটা দিয়ে অডিট করাটা টাফ। ম্যাম, রিসেন্টলি একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেটা হচ্ছে ম্যাম একটা এনবিআইএফ অর্গানাইজেশনে আমি অডিটে ছিলাম। তো সেখানে ম্যাম তারা একটা এফএস দিছে, সেই এফএস নিয়ে আমরা কাজ করতেছিলাম। তার আগে আমাদের আগে বাংলাদেশ ব্যাংক সেখানে অডিট করে গেছে। হুম তো বাংলাদেশ ব্যাংকের অডিট রিপোর্ট মানে এফআইসিএল রিপোর্টটা চলে আসার পর তারা আর কি মানে খুব বেশি প্যারা দিতেছিল আমাদের। এবং তাদের যখন এফএস চাওয়া হচ্ছিল তারা বলতেছিল যে আমরা আর কি
তাদের যে এফএস টা দিছে এটা আগে আমরা দেখবো, তারপর সেটার উপর তারা বাংলাদেশ ব্যাংকের ওই এফআইএস রিপোর্টের উপর তারা কাউন্টার দিবে, তারপরে তারা আবার আরেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে, তারপর আমাদের দিবে। যে আপনাদেরকে সোজা পেয়ে ঘুরাচ্ছে, বুঝছেন? আসলে তো এই ধরনের কোনো নিয়ম নেই। আপনারা আপনাদের টাইমলাইনের মধ্যে আপনাদের কাজ শেষ করবেন, আপনাদের যা ফাইন্ডিং সেটা শেয়ার করে তাদের সাথে কথা বলবেন। সেটা আপনি আপনার পার্টনারকে জানালে তারা যদি সেই অনুসারে তাদের কি কি রিস্ক আছে সেটা অ্যানালাইসিস করে দেখেও হয়তো বা শেয়ার করতে পারে, ঠিক আছে? বাট এটা কোনো প্রসেস না। নর্মালি সাইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নেওয়ার পর রিটেন রিপ্রেজেন্টেশন লেটার নেওয়া হয়, সেটা অনুসারে কাজ করে রিপোর্টটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, অ্যাকচুয়াল প্রসেস। বলেন, আর কারো কোনো কোশ্চেন চ্যাপ্টার 12 নিয়ে? কোনো কোশ্চেন নেই চ্যাপ্টার 12 নিয়ে? না ম্যাম, না তো আমি আইএস 24 কে আমরা মোটামুটি কম মানে কিছুটা বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে। ওকে, সো আমি চ্যাপ্টার 13-এ চলে যাচ্ছি। এটাই লাস্ট চ্যাপ্টার আমাদের, অ্যাজ পার আমাদের হচ্ছে গিয়ে যেটা ডিসক্রাইবড ইন দ্য ফার্স্ট ক্লাস, যে আমরা কে কোন চ্যাপ্টার গুলো নিব। সো বাকি চ্যাপ্টার গুলো কি ক্লিয়ার? দাদা কি নিয়ে নিয়েছে সবগুলোই? না ম্যাম, এমপ্লয়ি কস্ট পুরা শেষ হয় নাই। ও চ্যাপ্টার আচ্ছা, 8 আর কি, 8। ও তাহলে এখনো 9 আছে, তারপরে 14, 15, 16, তাই না? জি ম্যাম। ওকে, ম্যাম একটু কোয়ালিফাইড রিপোর্টটা যদি একটু বলতেন একটু, এই যে আপনি এখন বলেছিলেন। আবার কোয়ালিফাইড কোথা থেকে আসলো? কোয়ালিফাইড ম্যাম রিপোর্ট একটু আপনি দিন। বলেছিলেন ওইটা, কিন্তু আপনার রেকর্ডিংটা পাইনি, ওটা মিস হয়ে গেছে। সবগুলো রেকর্ডিং পেয়েছি আমি ক্লাস যখন কি রিভিউ। করেছেন? হ্যাঁ রেকর্ডিং ক্লাস কেন পেত? করেছি ম্যাম, ক্লাস করেছি, কিন্তু যখন আবার রিভিউ করছিলাম আপনার রেকর্ড শুনছিলাম এবং আপনার এই যে সিনোপসিস গুলোর সাথে মিলিয়ে পড়ছিলাম, সবগুলো পড়েছি, কিন্তু এটা রেকর্ডিংটা পাইনি। তখন আমার একটু কনফিউশন হয়ে গেছে কোয়ালিফাইড এবং ডিসক্লেমারের মধ্যে। জাস্ট এটা একটু 5 মিনিট বলে দিলেই হবে এই জিনিসটা, আর অন্যগুলো ঠিক আছে। কোয়ালিফাইড ডিসক্লেমার কখন দেই? কোন সিচুয়েশনে, কি টাইপের সিচুয়েশনে? স্কোপ অফ লিমিটেশন, রাইট? যখন আমি কাজ করতে যাচ্ছি কিন্তু কাজ করার স্কোপটা পাচ্ছি না, কাজ করার স্কোপটা থাকছে না, সেটা যদি ম্যাটেরিয়াল এবং পারভাসিভ হয়, অর্থাৎ যেটা ইনভেন্টরির আপনাদেরকে বুঝিয়েছি, ইনভেন্টরির একটা এক্সাম্পল দিয়ে, যে টোটাল ইনভেন্টরির আমি মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের টোটাল ইনভেন্টরি হচ্ছে 60% টোটাল অ্যাসেটের, এবং সেটার মধ্যে আমি এই 60% আমি পুরোটাই দেখতে পাচ্ছি না। তাহলে শুধুমাত্র এই যে ইনভেন্টরি 60 বাদে বাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আদার লাইন আইটেম হচ্ছে 40%, সেটা দেখে অডিট শেষ করে দিতে হচ্ছে। সো এখানে কি আসলে আপনি ওপিনিয়ন দেওয়ার মতো জায়গায় আছেন, যেখানে আপনি 60% জিনিসই আপনি দেখতে পারেন নাই স্কোপ লিমিটেশনের জন্য? তাদের কাছে ডাটা নেই, আপনাকে প্রোভাইড করতে পারছে না, অনেক প্রবলেম আছে। সো যখনই আপনার স্কোপ লিমিটেশনটা ম্যাটেরিয়াল এবং পারভাসিভ, পারভাসিভ মানে সিগনিফিকেন্টলি ম্যাটেরিয়াল হবে, আমরা সেই ক্ষেত্রে হচ্ছে ডিসক্লেইমার ওপিনিয়ন দেই। আর যদি সেটা 60%-এর জায়গায় দেখা গেল যে হ্যাঁ ইনভেন্টরি 60%-এর মধ্যে আমি 15%, 15 যেটাকে বলি ইন বাংলা, 15% আমি দেখতে পাচ্ছি না, বাকি 45% দেখতে পেরেছি, প্লাস আদার্স হেডগুলো দেখতে পেরেছি, তার মানে টোটাল 85% ঠিক ছিল, 85%-এর ট্রিটমেন্ট ঠিক ছিল, 85%-এর সবকিছু ওকে ছিল, বাট এই 15% আমি দেখতেও পারি নাই, চেকও করতে পারি নাই। সো যেহেতু 15% ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালিটি হিসাবে কিন্তু স্টিল এটা ম্যাটেরিয়াল একটা পার্সেন্টেজ, রাইট? যে টোটাল ইনভেন্টরির মধ্যে 15% আপনি দেখতে পারেন নাই। সো এই 15% যেহেতু ম্যাটেরিয়াল একটা জিনিস, তখন আপনাকে কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে হবে, ঠিক আছে? এটা হয়তো সিগনিফিকেন্ট না, বাট স্টিল একটা ম্যাটেরিয়াল পার্সেন্টেজ, এবং সেটা আপনার অডিটে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কি এলিমেন্টস, যেটা সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, অর্থাৎ আপনি চাওয়া মাত্রই সব এভিডেন্স গুলো আপনার কাছে থাকতে হবে, এটা হচ্ছে একটা কি এলিমেন্টস অফ অডিট। সো সেটাই যখন হচ্ছে না, তখন কি আসলে আপনি আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিবেন? হোপফুলি না। সো তখন হচ্ছে কোয়ালিফাইড ওপিনিয়ন দিতে হচ্ছে। ওকে, জি ঠিক।
আর কিছু? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম IS 37 প্রভিশনের ক্ষেত্রে আমরা কি পার্সেন্টেজ দেওয়া না থাকলে মোর প্রবাবল অর মোর লাইকলি দেওয়া থাকলে রিকগনাইজ করব? লাইবিলিটির ক্ষেত্রে জি ম্যাম। মোর প্রবাবল, হ্যাঁ। অর্থাৎ লাইবিলিটি যদি দেখেন যে সবকিছু গো থ্রু করে আমাকে দেয়ার একটা পসিবিলিটি আছে যেটা আমাকে দিতেই হবে, অর্থাৎ ধরেন আপনাদেরকে হয়তো আমি মামলা দিয়ে বুঝিয়েছিলাম যে কয়েকটা বেঞ্চ থাকে বা আদালতের অনেকগুলো বেঞ্চ থাকে, তো দেখা যায় যে কয়েকটা বেঞ্চ পার হয়ে গিয়েছে, মামলা শুনানি হয়েছে, কিন্তু আমাদের পক্ষে আসেনি এখনো, মানে ক্লায়েন্টের পক্ষে আসেনি। ধরেই নিতে হচ্ছে যে এটা দিতে হবে। যদি তার স্ট্রং যুক্তি থাকতো ডেফিনেটলি নিচের দিকেই হয়তো সলভ হয়ে যেত। ধরেই নিচ্ছে এটা দিতে হবে, কিন্তু এখনো সার্টেন কোনো রেজাল্ট পাইনি। সো এটাকে আমাকে প্রভিশন করে এখন থেকেই রাখতে হবে, যেন ফাইনাল রেজাল্ট আসলে যেই টাকাটা দিতে হতে পারে সেটার ইম্প্যাক্ট যেন হিউজলি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে না পড়ে। ঠিক আছে? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ।